আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তাদেরকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাতে আবারও নতুন করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর আবার নতুন করে ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা, বিপর্যয়ের শঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় আল দাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার কারণে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এরপর জানাবো ইরানের হুঁশিয়ারি, অবরোধ না তুললে ওমান সাগরেই হবে যুক্তরাষ্ট্রের কবরস্থান। এবার অবরোধ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে করা সতর্কবার্তা দিয়েছে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাবেক কমান্ডার মোহসেন রেজাই। তিনি বলেছেন, ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ দ্রুত প্রত্যাহার না করলে ওমান সাগরে মার্কিন বাহিনীর কবরস্থান হয়ে উঠতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালীর তলদেশে চোখ বিশ্বকে অচল করে দেওয়ার নতুন অস্ত্র পেল ইরান। হরমুজ প্রণালী অবরোধ সফল হওয়ার পর এবার বৈশ্বিক অর্থনীতির এক গোপন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। ইউরোপ, এশিয়া এবং পারস্য উপসাগরের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত সাবমেরিন কেবলগুলোকে কেন্দ্র করে নতুন কৌশল গ্রহণ করেছে দেশটি। এবারে জানাবো মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণে বাঁচলেন 4 ক্রু। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুইটি যুদ্ধবিমানের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে থাকা 4 ক্রুই নিরাপদে প্যারাশুটের মাধ্যমে বের হয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এবং সর্বশেষ জানাবো বিএনপির 7 দিনের কর্মসূচি ঘোষণা। প্রাত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা, বিপর্যয়ের আশঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ এই হামলায় আল দাফরা অঞ্চলে অবস্থিত বাকারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে অগ্নি নির্বাপন কর্মীরা। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থার উপর আর কোনো প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। ড্রোন হামলার পর প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেটর বা FANR জানিয়েছে ওই ঘটনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বা এর গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো কার্যক্ষমতার কোনো প্রভাব পড়েনি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
একটি ইস্যু, কারণ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়েই তারা মূলত এটি পরিচালনা করে থাকে। তাদের দেশের অভ্যন্তরে যত ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলো আসলে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করে থাকে। তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যথাযথভাবে তারপর ব্যবহার করছে এবং তারা চায় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে যথাযথভাবে তারা কার্যক্রম চালিয়ে যেতে চাইছে। অবরোধ না তুললে ওমান সাগরেই হবে যুক্তরাষ্ট্রের কবরস্থান, ইরানের হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ চাপিয়ে রেখেছে, এই অবরোধ দ্রুততম সময়ের মধ্যে তুলতে হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যদি অবরোধ না তুলে নেয় তাহলে ভবিষ্যতে এটি তাদের জন্য আরও ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সবাইকে এখন থেকে অনেক বেশি আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেউ যদি মনে করে এই ধরনের সমস্যাগুলো আসলে তারা কিভাবে আবার মোকাবেলা করবে, তাহলে এটি তাদের জন্য অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাত সবসময় কিন্তু চায় যে দখলদারেরা ইরানকে ধসিয়ে দিক, কিন্তু এই রাষ্ট্রটির উপর ইরান এমনভাবে আক্রমণ চালায় যে রাষ্ট্রটি কিন্তু কোনো কিছুই আর করতে পারেনি, বরং তারা দিশেহারা হয়ে পড়েছে। একইভাবে ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ চাপিয়ে দিয়েছে, সেই অবরোধ যদি দ্রুততম সময়ের মধ্যে তুলে না নেয় তাহলে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই নৌবাহিনীর উপর আক্রমণ চালাবে এবং আক্রমণ চালিয়ে মূলত নতুন করে আবারও ভয়াবহ কার্যক্রম শুরু করতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে অবরোধের কারণে ইরান একরকম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে ইরান তাদের শায়েস্তা করবে বলে ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। এবার হরমুজের তলদেশে চোখ ইরানের, বিশ্ব অচল করে দেওয়ার নতুন অস্ত্র পেল ইরান। হরমুজ প্রণালী অবরোধ সফল হওয়ার পর এবার বৈশ্বিক অর্থনীতির এক গোপন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান। ইউরোপ, এশিয়া এবং পারস্য উপসাগরের জন্য বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত সাবমেরিন কেবলগুলোকে কেন্দ্র করে নতুন কৌশল গ্রহণ করেছে দেশটি। ইরান এখন হরমুজ প্রণালীর নিচে স্থাপিত সাবমেরিন ইন্টারনেট কেবল ব্যবহারের জন্য বিশ্বের বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে ফি আদায় করতে চায়। ইরান ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিতপূর্ণভাবে হুঁশিয়ারি দিয়েছে যে অর্থ পরিশোধ না করলে এই ডাটা ট্রাফিক ব্যাহত হতে পারে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফগারি গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা ইন্টারনেট কেবলের উপর ফি আরোপ করব। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী সংবাদ মাধ্যমে জানিয়েছে যে হরমুজ প্রণালী থেকে রাজস্ব আদায়ের এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো কোম্পানিগুলোকে ইরানের আইন মেনে চলতে হবে। এছাড়াও সাবমেরিন কেবল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ফি দিতে হবে, আর মেরামত ও রক্ষণাবেক্ষণের অধিকার একচেটিয়াভাবে ইরানি কোম্পানিগুলোর হাতে থাকবে। রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, হুমকি দিয়ে বলছে, কেবলের ক্ষতি হলে বৈশ্বিক ডেটা পরিবহন $1 ট্রিলিয়ন প্রবাহ ব্যাহত হতে পারে। এতে বিশ্বব্যাপী ইন্টারনেট যোগাযোগে প্রভাব পড়তে পারে বলে বলা হয়েছে। মাঝ আকাশে 2 যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণে বাঁচলেন 4 ক্রু। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনীর মাঝ আকাশে 2টি যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে এতে থাকা 4 ক্রুই নিরাপদে রয়েছে। প্যারাশুটের মাধ্যমে বের হয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। আইডাহের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর পশ্চিমে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এটি হচ্ছিল, তবে হঠাৎ করে 2টি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। বিমানগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটার পরই বিমানগুলো মাঝ আকাশে ঘুরতে থাকে এবং অবশেষে নিচের দিকে ভূপাতিত হতে থাকে এবং নামতে নামতে বিমানগুলোর ক্রু এবং অন্যান্য সদস্যরা পুরো পরিস্থিতি আসলে তারা দেখভাল করছিল এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তারা এই বিষয়গুলো নিয়ে কার্যক্রম
চালিয়ে যাচ্ছিল এবং সর্বশেষ আসলে বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে সবকিছু করা হচ্ছিল বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং বর্তমান সময়ে আসলে পুরোপুরি এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং বর্তমান সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিমানগুলোর প্রাণে বেঁচেছে 4 ক্রু সদস্য, কিন্তু বিমানগুলোকে তারা রক্ষা করতে পারেনি। আয়োজক প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহোর প্রতিনিধি ক্রিম উইকসন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান যে দুর্ঘটনায় ঘাঁটির মাটিকে থাকা কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।